আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই। আগামী নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর। আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ। আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে আর্থিক খাত, দাবি উপদেষ্টার। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে অনাগ্রহী ভারত। ঢাকার চিঠিতে সাড়া দেয়নি দিল্লি। এবং ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু। জুলাই বিপ্লব দমনে জড়িতদের ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ। ছাত্রলীগের নেতা ফর্ম নেয় ছাত্রজোটের উদ্বেগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস একথা জানান। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। 3 দিনের সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানী পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। দুদেশের সম্পর্ক জোরদারে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ 5টি বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য দুদেশের মধ্যে সমঝোতা সই হয়। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা এসব সমঝোতা স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. এ সময় আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনা হবে। We are very happy to have that and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy we restored order in the country. We restored the economy. We restored the institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানেও জোরালো ভূমিকা রাখতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান তিনি। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh and that gives them the sustainability for their lives. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. বাংলাদেশের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসা বান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Social and investment issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে দেশটির বিজনেস ফোরামে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। এখানে পণ্য উৎপাদন করে সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটানের মার্কেটে ব্যবসা করতে পারবেন বিনিয়োগকারীরা। সমুদ্র অর্থনীতিতেও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা খুবই সৃজনশীল। বিশ্বের বিভিন্ন দেশের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে বাংলাদেশের তরুণরা। এদের কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীরা লাভবান হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। The reason I'm mentioning this, so I talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, Seven Sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve. And the whole world is waiting, of course. Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that. আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দিলে ধানের শীষে দেশ করব মিলেমিশে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবকদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, জনগণের জীবনমান উন্নয়নে বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী পেশার তরুণরা যোগ দেন। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ যুবকরা সামনের সারিতে থেকে জীবন দিয়ে শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করেছে। তাই তরুণরাই আগামী দিনের বাংলাদেশ বলে মন্তব্য করেন সমমনা দলের নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে তরুণদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনোই বিকল্প নেই। স্লোগান নির্ভর রাজনীতির প্রয়োজন ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়ন দেখতে চায়। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। যুব সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে তরুণদের কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সে পরিকল্পনা নিয়ে কাজ করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্বৃত্তদের দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কয়েকটি দল ধর্মীয় লেবাসের আড়ালে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তার অভিযোগ,
পতিত স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশের কারণেই আরাফাত রহমান কোকোকে বিদেশের মাটিতে সুচিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে শ্রদ্ধা জানান। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মতামত দিলে দ্রুতই সনদে স্বাক্ষর হবে। যেসব বিষয়ে মত পার্থক্য রয়েছে তা জুলাই সনদে উল্লেখ থাকবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিভিন্ন মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যের সন্নিবেশে চূড়ান্ত করা হয়েছে ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া। সোমবার যা পৌঁছাবে রাজনৈতিক দলগুলোর হাতে। ঐকমত্য কমিশনে দলগুলোর সাথে আলোচনার জন্য আসা বিষয়গুলোর মধ্যে প্রথম পর্বে ৬২টি আর দ্বিতীয় পর্বে ২০টি বিষয়ে ঐক্য হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত পাওয়ার পরই ছাপা হবে মূল সনদ। আমরা তো 20টি বিষয়ের সিদ্ধান্তের জায়গায় আসলাম, এর মধ্যে 10টি বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট থাকলো। যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা একটা খসড়া দিতে পারবো। এটাকে আমরা পূর্ণাঙ্গ খসড়া বলছি। আশা করছি রাজনৈতিক দলগুলো খুব দ্রুত এই বিষয়ে মন্তব্য করলে আমরা সনদের যে একটা চূড়ান্ত ভাষ্য সেটা তৈরি করব। সেটাও রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত তো দেখাতে হবেই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিশেষ কোনোভাবে বাস্তবায়নের বা আইনি ভিত্তি দেওয়ার কিংবা বাধ্যবাধকতা তৈরি করার জন্য কমিশন চাপ দেবে না। কমিশন বিকল্পগুলো যারা বিশেষজ্ঞদের মতামত থেকেই বলবো, রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে বাস্তবায়ন করতে চান। পাশাপাশি সেটা হচ্ছে সরকারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। ফলে বিশেষজ্ঞদের মতামতগুলো পাওয়ার পরে আমরা সরকারের সাথে যোগাযোগ করব, অবহিত করব, জানাবো যে এই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। সেক্ষেত্রে সরকারের অবস্থানটা সরকার আমাদের বলবেন যে তারা কিভাবে ভাবছেন। তবে সবকিছু ঠিক থাকলেও এতে স্বাক্ষর নিয়ে এখনো কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন কমিশনের সহসভাপতি। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে খসড়া, সে খসড়ার বড় রকম পরিবর্তন, সংশোধন বা সংযোজন কথা বলবেন না। এখন সামনে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এইটাকে স্বাক্ষর করা সকল সনদের মধ্যে উল্লেখ থাকবে যে কোন কোন বিষয়ে কোন কোন দলের নোট অফ ডিসেন্ট আছে। এটা সুস্পষ্টভাবে ঐতিহাসিক একটা ডকুমেন্ট হিসেবে সেটা থাকা দরকার। ফলে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মুহূর্তকেই চ্যালেঞ্জ মনে হচ্ছে। জুলাই সনদ চূড়ান্ত করতে এ পর্যন্ত 30টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। এখনো জুলাই সনদের চূড়ান্ত প্রস্তাবনা তৈরি না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের আরও 1 মাসের মেয়াদ বাড়ল অন্তর্বর্তী সরকার। কর্তৃত্ববাদী শাসনের অবসান সহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার বলেন,
রাজনৈতিক দলের গঠনতন্ত্রে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সদস্য না করার বিধান রাখতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সুজনের প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ বিষয়ে এই সভায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 22 দফা সুপারিশ পেশ করা হয়। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়, নারীরা তাদের ন্যায্য অধিকার চায়। জনগণে হলেও রাষ্ট্রের মালিক এবং একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। তাই নাগরিকের সচেতন হওয়া, সোচ্চার হওয়া, সংগঠিত হওয়া এবং প্রতিবাদী হওয়া, ওটাই কিন্তু গণতন্ত্রকে সুসংগত করবে। এদিকে পলাতক শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার আবেদনে সাড়া দেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল একে আবেদন করেন অ্যাডভোকেট নাজনীন নাহার। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল তার আবেদন নাকচ করে দেন। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হওয়ার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেছে বলে মন্তব্য করেন বিচারক। বর্তমানে রাষ্ট্রীয় খরচে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটিতে এরই মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 5 সাক্ষী। আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। ওনার আর একটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আর্থিক খাত আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী আওয়ামী লীগের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। কয়েকটি দেশ থেকে টাকা ফিরিয়ে আনার ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই সরকারের মেয়াদে কয়েকটি দুর্বল ব্যাংক একীভূত করা হবে, তবে এখনই সংখ্যা জানানো হবে না। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ভয়ভীতি দেখাতে নয়, আয়কর রিটার্নে মিথ্যা তথ্য ঠেকাতেই 0 রিটার্নে 5 বছর জেলের কথা বলা হয়েছে। এখন 1 বছর পরে যখন আমরা দেখি, আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে, কিছুটা আরেকটু আশা করেছিলেন। প্রথমত ধরুন, আর্থিক খাতে একটা বিশাল যে একটা মিসম্যানেজমেন্ট, করাপশন, ল্যাক অফ গভর্নেন্স, তারপরে মুদ্রা পাচার, এগুলি নিয়ে দেশের আর্থিকের যে আমাদের যে খাদের কিনারে বলি, ডক্টর আনিস রহমান বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। ভারতের সাথে বাণিজ্য বাড়াতে দেশটির সরকারকে চিঠি দেয়া হলেও তাতে সাড়া মেলেনি বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন করে 4টি পাট পণ্যে ভারতের রফতানি নিষেধাজ্ঞায় খুব একটা প্রভাব পড়বে না বলেও তার দাবি। পেঁয়াজের দাম বাড়াতে থাকলেও যে কোনো দেশ থেকে আমদানি করা হবে বলে জানান তিনি। এদিকে চলতি অর্থ বছরে 63.5 বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাটপণ্য আমদানিতে দিয়েছে নিষেধাজ্ঞা। শুধু মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে
900 কোটি ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করব, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। এদিন বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। জানানো হয় 63.50 বিলিয়ন বা 6,350 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় বাংলাদেশ, যা গত বছর ছিল 57.5 বিলিয়ন ডলার। 63.50 ভাগ ধরেছি, 55 বিলিয়ন ডলার ধরেছি। তার মধ্যে 55 বিলিয়ন হলো পণ্য খাতে এবং 8.50 বিলিয়ন ধরেছি হলো সেবা খাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস ও ব্যাংকিং সংকট দূর হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। দেশের সংকটগুলির মধ্যে একটু বলি, গ্যাস সংকট তো আপনারা জানেন সবাই, ব্যাংকিং খাতে চরম সংকট চলছে আমাদের, কাস্টমসের কিছু সমস্যা আছে, আর সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই কয়টা জিনিস যদি ঠিক হয় আমরা ইনশাল্লাহ এর চেয়ে বেশি টার্গেটের চেয়ে বেশি করার জন্য আমরা প্রস্তুত হব। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত বা মার্জ করার প্রক্রিয়ায় আমানতকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে এসব বলেন গভর্নর। সরকার আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। রিপোর্ট ইয়াসিন রানার। যারা নিচে টাকা তারা যেন 2025-26 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের দাম কৃষকের কাছে এ সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশে প্রয়োজনীয় সকল খাদ্য উৎপাদন না হওয়ায় আমদানি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে মনে করেন তিনি। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে। আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগের থেকে তো আমি ছেড়ে দিতে পারি। কথাটা হলো, আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই। যে ইচ্ছা আনবে এইটা থেকে এশিওর করে আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত বা মার্জ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। এখনকার চাইতে বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই। ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারেন, এইটুকুই আপনাদের মাধ্যমে আমি বলবো। সরকার থেকে কত টাকা দেওয়া হবে স্যার? এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, সে বিষয়ে আমি প্রিম্যাচিওর কোনো ঘোষণা দিব না। এবার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা ধরা হয়েছে, যা গত বছরের চেয়ে 2.63% বেশি। আর এই বিষয়ে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পার্ট হিসেবে এটা আসা উচিত। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা হয়েছে। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানির মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি করা হয়। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি হয়। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। গাজীপুরে 10 কোটি টাকার মানহানি মামলার প্রতিক্রিয়ায় সার্জিস জানান, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি। পিটার হাসের সাথে মিটিংয়ে এর মিথ্যা সংবাদ প্রচারে চ্যানেল 1 এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনকে দোষারোপ করেছেন এনসিপি নেতা। আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়, তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। আমরা এটাও বিশ্বাস করতে চাই, এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। যেই লোক বাংলাদেশে তো নয়, বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে, এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে। আমরা দেখি 3 বার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল 1, এই চ্যানেল 1 থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে, পুরা পৃথিবীকে গেলানো হয়েছে। আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না, আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে। আমরা দেখেছি ওই চ্যানেল 1 এর মালিক হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন। আমরা দেখবো ওই গিয়াসউদ্দিন আল মামুনরা কার ছত্রছায়ায় এত বড় প্রোপাগান্ডা করার সাহস পায়। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির জাতীয় যুব সম্মেলন চলছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো এই সম্মেলন করছে সংগঠনটি। বিকেলে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এনসিপির আহ্বান নাহিদ ইসলাম। এনসিপির নেতারা ছাড়াও এই সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ আবু মোহাম্মদ তাহির, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন দলের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছে শিক্ষার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং কোনো প্রার্থী 5 জনের বেশি সমর্থক সঙ্গে আনতে পারবেন না। জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যায় জড়িতরা প্রার্থী ও ভোটার হতে পারবেন না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। মনির হোসেন তপর রিপোর্ট। বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। 3টি নতুন পদ বাড়িয়ে ডাকসুর মোট পদ 28টি। এছাড়া প্রতিটি হলে 13টি পদ থাকবে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। দীর্ঘদিন পরে আবার একটা আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি ছাত্রদের অধিকার আদায়ের জন্য। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। এই নির্বাচনে ৪৯,৭৭৫ জন শিক্ষার্থী ভোট দিবেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আন্দোলনে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ১২৮ জন এবং ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের সংখ্যা ৪ শতাধিক। হলের কমিটির বিষয়ে এটা প্রশাসনের সাথে দ্বন্দ্ব চলতেছে। এটা আমার মনে হয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো এটা মিট করে ফেলবে। এটা ডাকসুতে সেরকম কোনো প্রভাব বিস্তার করবে বলে আমাদের এখনো মনে হচ্ছে না। আমরা চাইতেছি সকল সংগঠনগুলো সমানভাবে তাদের প্রচার প্রচারণা করবে এবং
তাদের পক্ষে ছাত্রছাত্রীরা থাকবে, তারা নির্ভয়ে ভোট দিবে। আর এবার সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে হলে কোনো নির্বাচন হচ্ছে না। মামলার আসামি অনেক শিক্ষার্থীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ থেকে থাকে, হ্যাঁ, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। ডাকসু হোক, এটা সবাই চায়, আমরাও চাই। তাহলে এই ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে সুষ্ঠু যে গণতান্ত্রিক ধারা সেটা তৈরি হবে। নির্ভয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারেন এবং প্রভাব কমাতে 18টি হলের ভোট হবে বাহিরের 6টি কেন্দ্রে। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র নেতৃত্ব তৈরিতে ডাকসুর বিকল্প নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগ এবং ৭১-এর গণহত্যার সাথে জড়িত সংগঠনের সদস্যরা যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এ সময় নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থী হিসেবে মনোনয়ন কেনায় উদ্বেগ জানায় তারা। হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে ক্যাম্পাসে রাষ্ট্রীয়ভাবে বিরাজনীতিকরণ হচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কোনো দলকে প্রাধান্য দিলে ডাকসু নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। আরেক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় এবং সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি জানায় জুলাই মঞ্চ। সচিবালয় থেকে ফ্যাসিবাদের সকল আমলাদেরকে উৎখাত করার জন্য যদি আপনারা যথাযথ দৃশ্যমান উদ্যোগ না নেন, খোদার কসম জুলাই যোদ্ধারা আবার জাগবে। ছাত্রলীগের একজন চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার, যে সরাসরি হচ্ছে এখানে ছাত্র নির্যাতনের সাথে যুক্ত, সেই জুলিয়াস সিজারকে আমরা দেখলাম হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে মনোনয়ন ফর্ম সেটা কিনতে। প্রশাসন যখন আবাসিক হলসমূহে সকল প্রকাশ্য রাজনীতি বন্ধ করার ঘোষণা দেয়, তখন স্পষ্ট হয়ে যায় প্রশাসন আসলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য নয়, বরং শিবিরের মতো কিছু গুপ্ত সংগঠনকে দখলদারিত্ব ও শিক্ষার্থীদের কণ্ঠরোধের সুযোগ করে দিতেই এই নিয়ম জারি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ্যে প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। এবার আল আরাফা ইসলাম এবং অর্থ সংবাদ। দেশের ৭০% ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির চাহিদা মেটাচ্ছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। তবে কারখানাগুলোর প্রযুক্তিগত আধুনিকায়ন না হওয়ায় পিছিয়ে পড়েছে এই ঢালাই বিদ্যা। ভারত, নেপাল ও পাকিস্তানে কমে গেছে রফতানি বাজার। ঋণ ব্যবস্থা সহজ করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে বগুড়ার ফাউন্ড্রি বা হালকা প্রকৌশল শিল্প। কর্মসংস্থানের সুযোগ হবে শিক্ষিত বেকার যুবকের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি, জানাচ্ছেন শরীফুল ইসলাম। তাপ, ঝলসে ওঠা লোহা আর নিরন্তর পরিশ্রম, এভাবেই প্রতিদিন চলছে বগুড়ার শত শত ফাউন্ড্রি শ্রমিকের সংগ্রামী জীবন। 60-এর দশকে জাহেদ মেটালের হাত ধরে বগুড়ায় শুরু হয় ফাউন্ড্রি শিল্পের যাত্রা। এরপর একে একে গড়ে ওঠে অসংখ্য ঢালাই কারখানা। বর্তমানে এই শিল্পে তৈরি হচ্ছে সেচ পাম্প, লাইনার, টিউবওয়েল সহ নানা ধরনের হালকা প্রকৌশল যন্ত্রাংশ, যা দেশের মোট চাহিদার অনেকটাই পূরণ করছে। তবে এ ব্যাপারে দক্ষ জ্ঞান নেই এখানকার শ্রমিকদের। বাইরে থেকে লোহা কিনে নিয়ে এসে এখানে গালানোর পরে আমরা বিভিন্ন মিশিংয়ের যারা কৃষক আছে তাদের ট্র্যাক্টরের বিভিন্ন মালপত্র এখানে তৈরি হয়। এটা প্যাটার্নের কাজ করেছি, প্যাটার্ন ডাইস করা হয় আপনার ওই ওয়েল মেল, তারপরে ময়দার মেল, জুট মেল, এসব জিনিসের মানে যে পার্টস তৈরি হয়। একসময় দেশের চাহিদার প্রায় 70% হালকা যন্ত্রাংশ উৎপাদন হতো বগুড়ায়। ছোট বড় প্রায় 400 ফাউন্ড্রি কারখানা এবং 1000-এরও বেশি লাইট ইঞ্জিনিয়ারিং ইউনিটে 50,000-এরও বেশি শ্রমিক কাজ করছেন।
সরকারিভাবে এদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সহজ শর্তে ঋণ দিলে বগুড়ার এই ঢালাই শিল্প হবে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত। র মেটেরিয়ালসের কস্ট বেড়ে গেছে, গ্যাসের দাম 3 গুণ। আগে 11 টাকা ঘনমিটার ছিল, এখন 33 টাকা সামথিং ঘনমিটার। ইলেকট্রিসিটি বিল ছিল 8 টাকা সামথিং, এখন অলমোস্ট 10 টাকা ছোঁয়া। সরকার যদি আমাদের এই বিষয়ে কোনো স্টেপ না নেয়, আমি জানি না এই ব্যবসার ভবিষ্যৎ কি। ফাউন্ডারি শিল্পটাকে বাঁচাতে গেলে কাঁচামালের যে ভ্যাট, এটা আমাদের মুকুব করতে হবে কাঁচামাল আমদানিতে। দ্বিতীয় কথা হলো আমাদের যে ব্যাংক সুদ, এই যে 15%, 16%, 17%, এটাকে আমাদের ওই সরকারি যে একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন আমরা পাই। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রযুক্তিগত কারণে অনেকটা পিছিয়ে আছে ফাউন্ডারি শিল্প। সরকারি প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। বগুড়ায় 300 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক করার পক্ষে আছে, যেটি আমরা আশা করছি এটি হয়ে গেলে বগুড়ায় প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে এবং প্রায় 500 শিল্প কারখানা সেখানে স্থাপিত হবে। বর্তমানে বগুড়ায় ফাউন্ডারি কারখানার সংখ্যা 4 শতাধিক, এর মধ্যে আধুনিকায়ন হয়েছে মাত্র 4টি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলামিক চিন্তাবিদ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। এবার খেলার খবর। বাংলাদেশে ক্রিকেটারদের ফিটনেস আগের চেয়ে আরও উন্নত হয়েছে বলে জানালেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সূচির একদিন আগে সকালে ফিটনেস পরীক্ষা উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক ট্র্যাকে দৌড় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা দেন তারা। ক্যাম্পে নাহিদ রানা, তানজিম হাসান সাকিবদের নিবেদনে মুগ্ধ হয়েছে কোচ কেলি। গত বছর এপ্রিলে বিসিবিতে কাজ শুরু করেন তিনি। তখন থেকে ক্রিকেটারদের ফিটনেসের ট্র্যাক বা তথ্য রাখছেন। এতে খেলোয়াড়দের উন্নতি বা অবনতি সহজে নির্ণয় করতে পারছেন। এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে 15 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানে 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই। আগামী নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর। আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ। আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে আর্থিক খাত, দাবি উপদেষ্টার। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে অনাগ্রহী ভারত। ঢাকার চিঠিতে সাড়া দেয়নি দিল্লি। এবং ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু। জুলাই বিপ্লব দমনে জড়িতদের ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ। ছাত্রলীগের নেতা ফর্ম নেয় ছাত্রজোটের উদ্বেগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।